সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ, শিক্ষার্থীদের বিক্ষোভের তোড়ে ওবায়দুল হাসান ও আপিল বিভাগের 5 বিচারপতির পদত্যাগ। ঘরে ঘরে পীরগঞ্জে সাইদের মতো বীর জন্মালে সোনার বাংলা গড়তে সময় লাগবে না, রংপুরে বললেন ডক্টর ইউনূস, পরিবারের সাথে সাক্ষাৎ। আন্দোলনে গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। আমিনাতে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি। খালেদা জিয়াকে আরও আগেই মুক্তি দেওয়া উচিত ছিল, শেখ হাসিনা পদত্যাগ করেননি, বিদেশি গণমাধ্যমকে বলেছেন সজীব ওয়াজেদ জয়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন প্রধান বিচারপতি করা হয়েছে আপিল বিভাগের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হলেন তিনি। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের তোড়ে পদত্যাগ করেন ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 বিচারপতি। রিপোর্ট শুভ মাহফুজের। শিক্ষার্থীদের কাছে তথ্য আসে, পদত্যাগের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি জটিলতা ফেলতে নীরবে ফুলকোর্ট মিটিং ডাকেন ওবায়দুল হাসান, যা মোকাবেলায় আরও তেজি হয়ে রাজপথে নামে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেয়া শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গা থেকে জড়ো হতে থাকে কার্জন হল এলাকায়। স্লোগানে স্লোগানে তাদের মিছিল এগোতে থাকে সুপ্রিম কোর্টের দিকে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 বিচারপতির পদত্যাগের দাবিতে সকাল 10:30টার দিকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুহূর্তেই ঘেরাও করে সুপ্রিম কোর্ট এলাকা। তিনি মনে হয় অভিমান করেছেন, হাসিনার মতো পদত্যাগ করবে না, হাসিনার মতো পরিণতি হবে এখন মনে হয় বুঝতে পেরেছেন। আপিল বিভাগের 6 জন সহ 7 জনের পদত্যাগ নিশ্চিত করেই আমরা রাজপথ ছাড়ব। বিভিন্ন জায়গা থেকে তারা চেষ্টা করছে এখনো এই আন্দোলনকে প্রতিহত করার এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। আমরা রাজপথে থেকে তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, ছাত্র জনতা এখনো ঘরে উঠে যায়নি। রাজপথে রক্ত দিয়েছে পতনের জন্য নয়, তারা রক্ত দিয়েছে এই ফাঁসিবাদী ব্যবস্থার সাথে জড়িত শেখ হাসিনার যত পাঁচটা ক্রাইম ছিল সকলের পদত্যাগ নিশ্চিত করার জন্য। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেন আইনজীবীরাও। আমাদের যে ছাত্র জনগণের গণ অভ্যুত্থান হয়েছে সেটা ইনশাআল্লাহ প্রাথমিক বিজয় হয়েছে। এরপরই দুপুর 12:30টার দিকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাদের জন্য আমি আরো জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পদত্যাগ পত্রই পেয়েছি, অন্যদের ব্যাপারে কোনো আপডেট নাই। আপনারা সবাই শান্ত থাকবেন, দেশের সম্পদ নষ্ট করবেন না। পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বেলা 2টার দিকে আনন্দ মিছিল নিয়ে হাইকোর্ট এলাকা ছাড়ে শিক্ষার্থীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। পদত্যাগী প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 বিচারপতির ব্যক্তিগত ও রাজনৈতিক ভূমিকা বরাবরই ছিল প্রশ্নবিদ্ধ। দায়িত্ব পালনের বিভিন্ন সময় তাদের বক্তব্য নিয়ে হয়েছে তীব্র সমালোচনা। তাদের বিচার কার্য নিয়েও ছিল নানান প্রশ্ন। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহ। আমি বিচারপতি যখন একটি শপথ বাক্য পাঠ করি, এই সংবিধানে বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই এবং আমি প্রায় সময় বলি, বারবারে বলি, সুযোগ পেলেই বলি যে আমরা বাংলাদেশের বিচারপতিরা আমরা হলাম শপথবদ্ধ রাজনীতিবিদ। আপিল বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নির্দেশনা পালন করে রায় দেওয়ার অভিযোগ ছিল বিচারপতিদের বিরুদ্ধে। বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন কেউ কেউ। যদি মুক্তিযুদ্ধের চেতনা আবহাওয়া আমার মাথার মধ্যে না থাকে, আমার সংবিধান ব্যাখ্যায় ভুল হবে, আমার আইনের ব্যাখ্যায় ভুল হবে এবং আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট অনেকবারই এই ভুলটা করেছিল এই প্রেক্ষাপটগুলো বিবেচনায় না নিয়ে।
বিচারপতি ওবায়দুল হাসান গেল বছরের সেপ্টেম্বরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও দায়িত্ব পালন করেছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন সাবেক প্রধান বিচারপতি। বলেন, রাস্তায় আন্দোলন করে রায় বদল করা যায় না। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরই তার পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়লেন আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের অন্য 5 বিচারপতি। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের রংপুরের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, আজকের বাংলাদেশ আবু সাঈদের বাংলাদেশ। বাংলাদেশের ঘরে ঘরে বীর আবু সাঈদের জন্ম হলে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আন্দোলনের সকল হত্যার বিচারের আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। রংপুর থেকে আরো জানাচ্ছেন রকুনুজ্জামান, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী প্রতিবাদের মধ্যে গত 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। আবু সাঈদের এই আত্মদানের মধ্য দিয়ে সারা দেশে ছাত্র জনতার আন্দোলন উত্তাল রূপ নেয়। পরবর্তীতে ছাত্র জনতার এই আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাসায় আসেন তিনি। বাসার সামনে আবু সাঈদের কবর জিয়ারত করে সাঈদের বাসায় তার পরিবারের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। আবু সাঈদের হত্যাকারীদের বিচারের আশ্বাসও দেন তিনি। জাতীয় পতাকা তুলে দেন আবু সাঈদের পরিবারের হাতে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আবু সাঈদের স্বপ্নই ছাত্র জনতার স্বপ্ন, তা বাস্তবায়ন করাই এখন মূল দায়িত্ব। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে। মারেন, গুলি করছে, একটু টল করছে, আবার ধরছে, তারপর আরেকটু। এই সেই লোক। কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। এই সে লোক এখানে শুয়ে আছে আজকে। আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন। এরপর রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে ছাত্র শিক্ষকদের সাথে মতবিনিময়ে ছাত্র তরুণদের স্মরণ করিয়ে দেন এই অর্জন যেন কেউ ব্যর্থ করে দিতে না পারে। বড় জিনিসের মধ্যে থাকবে, যে যে অবস্থায় আছে। এই জন্যই আবু সাঈদ এত মহান। সে বড় জিনিসের স্বপ্ন থেকে সেই জন্য বুক পেতে দিয়েছে। মারো, কি করবা? সেই স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি। সে তো পালিয়ে যেতে পারতো, মাফ করে দেন আমারে বলতে পারতো, বলতে গেছি, দাঁড়িয়ে গেছে। তারপরে তোমরা যখন দাঁড়িয়ে গেছো আর দেশ আটকে রাখতে পারেনি। এই দ্বিতীয় বিজয়টা আসলো সেই জন্য। বারে বারে যেটা তোমাদেরকে বলতেছি, যে স্মরণ করাচ্ছি, এবার যেন ব্যর্থ না হয়। এটাই হলো, কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়াই আছে, বহু লোক। তোমরা জানো, তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য। পরে রংপুর মেডিকেলে আন্দোলনে আহত শিক্ষার্থী সহ সাধারণের চিকিৎসার খোঁজ খবর নিতে রংপুর মেডিকেলে যান প্রধান উপদেষ্টা। শেষে সার্কিট হাউসে রংপুরের আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর বিকেলের দিকে হেলিকপ্টার যোগেই ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলাভিশন, রংপুর। সংখ্যালঘুদের উপর নির্যাতনে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার জন্য নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে বিএনপি। সংযুক্ত আরব আমিরাতে যারা গ্রেফতার হয়েছেন তাদের মুক্তির জন্য চিঠি দেবে দলটি। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট।
চলমান পরিস্থিতি নিয়ে রাতে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে আহতদের সুস্থতা কামনা করেন তিনি। কাজ শুরু করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আন্তরিকতার সঙ্গে তাদের কাজ শুরু করেছেন। প্রথমে যে কাজগুলো তারা শুরু করেছেন সেই কাজগুলো নিঃসন্দেহে গোটা দেশের জাতির কাছে অনেকটা আপনার আশার সৃষ্টি করছে। বিদেশে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্নভাবে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত ভাবে নয়, ধর্মিক ভাবে নয়, এগুলো আপনার রাজনৈতিক ঘটনা ঘটেছে। কোথাও হয়তো দেখা গেছে যে আপনার একজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা হয়েছে, তিনি হয়তো বা আওয়ামী লীগ করেন, সেখানে সেভাবে হয়েছে। এটার সঙ্গে কোন রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপি তো জড়িত নয়, বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে আমরা অর্জন করছি, সেটাকে নস্যাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার জন্য জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার কাছে বিএনপির পক্ষ থেকে তদন্ত চেয়ে চিঠি দেয়া হবে বলে জানান মির্জা ফখরুল। এই গত আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা তাকে আমরা চিঠি দেব। একই সঙ্গে আপনার ইউএই, যেখানে আপনার আমাদের প্রায় 50 জন শ্রমিককে বন্দী করা হয়েছে এই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য, আমরা তাদের মুক্তির জন্য আমরা এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা চিঠি দেব। আমরাও চেষ্টা করব চিঠি দেওয়া। বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। এমন কোন সংবাদ যারা পরিবেশিত না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ৭৪ জনের মধ্যে ৩৪ জন সুস্থ হয়ে রাজধানীর সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন বলে নিশ্চিত করেছেন সিএমএইচ এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মনির। সিএমএইচে চিকিৎসাধীন ৭৪ জনের মধ্যে ৪০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বাকি ৩৪ জন অসামরিক রোগী রয়েছেন বলে জানান তিনি। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে সিএমএইচ এর রেফারকৃত সকল রোগীকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মনির। এসবে জানানো হয় এসব রোগীর মধ্যে ১৭ জনের জটিল অস্ত্রোপচার এবং অন্যদের জরুরি জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ সময় আরও জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সামরিক, বেসামরিক এবং অসামরিক রোগীদের চিকিৎসা সেবায় একটি বিশেষায়িত চিকিৎসক দল সেবা প্রদান করছে। আমাদের একটা বিশেষজ্ঞ চিকিৎসক দল তৈরি করা আছে এবং তারা ৩ শিফটে বিভিন্ন সময় অনেক গভীর রাত পর্যন্ত বিভিন্ন আহত এবং রোগীদের চিকিৎসা প্রদান করেছেন। আমরা এখন পর্যন্ত সর্বমোট ৭৪ জন রোগীর চিকিৎসা প্রদান করেছি। তার ভিতরে ৪০ জন হচ্ছেন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাকি ৩৪ জন হচ্ছেন অসামরিক ব্যক্তিবর্গ। এর ভিতরে ৮ বছরের বাচ্চা থেকে বয়স্ক অনেক ৬০-৬৫ বছর বয়স্ক পর্যন্ত রোগী আছেন। সেনা প্রহরায় দেশের বিভিন্ন থানার কার্যক্রম শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ছাত্র জনতা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
শিল্প এলাকা আশুলিয়ায়ও আজ থেকে শুরু হলো থানা পুলিশের কার্যক্রম। বিকেলে সেনাবাহিনী এবং শিক্ষার্থীদের সাথে থানায় ফিরে একথা জানান আশুলিয়া থানার অফিসার ইনচার্জ FM সাইদ। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছাত্র জনতা সবার সহযোগিতা কামনা করা হয়। বাংলাদেশ পুলিশ আসলে আপনাদের এই আন্তরিকতা দেখে আমরা আসলে মুগ্ধ। আসলে আমরা বেসিক্যালি আমরা মানসিকভাবে খুবই ছিলাম, যাক এখন এটা দেখার পরের থেকে আমাদের শক্তি দ্বিগুণ হয়ে গেছে। আমরা আগামী দিনগুলোতে আমাদের এই ছাত্রছাত্রী ভাই বোনদের নিয়ে, আমাদের এলাকাবাসীকে নিয়ে, আপনার সাংবাদিক বৃন্দ নিয়ে এবং আমাদের পিছনে আমাদের আর্মির ভাইরা আছেন, সবাইকে সম্মিলিতভাবে নিয়ে আমরা ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা দ্রুত সম্ভব আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। আমরা চাই আমাদের এই আশুলিয়া থানার যত SI OC থেকে শুরু করে নিম্নপদস্থ কর্মকর্তা যারাই আছেন সকলের সাথে মিলেমিশে আমরা কাজ করতে চাই। 6 দিন পর চালু হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের কার্যক্রম। শিক্ষার্থীরা থানা কম্পাউন্ড পরিষ্কার করে ব্যবহার উপযোগী করেন। আন্দোলনের সময় এই থানায় হামলায় নিহত হন 13 জন পুলিশ সদস্য। এদিকে রাজশাহী মহানগর ও জেলা পুলিশের 20টি থানার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠকে পুলিশ সুপার সাইফুর রহমান ছাত্রদের সহযোগিতা চান। সিলেট মেট্রোপলিটন পুলিশের 6 থানায় চলছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কার্যক্রম। পাশাপাশি নিরাপত্তার কাজ করছে আনসার সদস্যরাও। তবে মেট্রোপলিটন এলাকায় ক্ষতিগ্রস্ত লামাবাজার সহ 3টি পুলিশ ফাঁড়িতে এখনো কার্যক্রম শুরু হয়নি। এছাড়া জেলা পুলিশের বিভিন্ন থানায়ও কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় থানায় ফিরতে শুরু করেছে বরিশালের পুলিশ সদস্যরা। সীমিত পরিসরে চলছে কার্যক্রম। কুমিল্লার বিভিন্ন থানায়ও সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোর নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনা সদস্যরা। পুলিশের কার্যক্রম গত কয়েকদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া থানার কার্যক্রম। সাতক্ষীরার 33 BGB ব্যাটালিয়নের আয়োজনে সকালে থানার সভাকক্ষে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BGB অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। এদিকে 5 দিন বন্ধ থাকার পর খাগড়াছড়ি সদর মডেল থানার আংশিক কার্যক্রম শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত স্বাভাবিক কার্যক্রমে ফেরেননি অনেক পুলিশ সদস্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গেল 15 বছরে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তারা। শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন থেকে তারা এই ঘোষণা দেন। তাদের অভিযোগ, প্রায় 450 পুলিশ সদস্যকে বিনা কারণে চাকরিচ্যুত করেছে বিগত সরকার। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আমাদের কি অপরাধ ছিল? আমরা ছিলাম জনতার পুলিশ, মানবতার পুলিশ, এটাই আমাদের অপরাধ ছিল। শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন করে অবস্থান নেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। তাদের অভিযোগ, বিগত সরকারের আমলে কখনো অকারণে কখনো তুচ্ছ কারণে চাকরি হারাতে হয়েছে তাদের। আমার অপরাধ, আমি পুলিশ গ্যালারি পেজে বাংলাদেশ পুলিশ বাহিনীর সমস্যা নিয়ে দুই তিনটা কমেন্টস করছিলাম, লিখছিলাম আর কি, যে আমাদের বাংলাদেশ পুলিশের এই সমস্যা। ডোপটেস্ট খেলা খেলেছে বেনজির স্যার, যে ডোপটেস্ট খেলা একেবারে ভয়ানক ছিল। কাউরে দিছে, যারা যারা দেখা যাচ্ছে মানব উদ্ধারের শ্রেষ্ঠ অফিসার, চিহ্নিত মানে দক্ষ অফিসার, তাদেরকে ফেলে দিছে। আর যারা ওই একই অপরাধের কারণে কাউকে চাকরিতে বহাল রাখছে তার চামচা রাখে। তবে বেশিরভাগ পুলিশ সদস্য ব্যক্তিগত প্রতিহিংসার শিকার বলে দাবি করেন। ফেসবুকের কমেন্ট নিয়ে অনেক জনের চাকরি খাইছে, আমি সহ আমার পুলিশ সদস্য অনেক আছে, আমার সহকর্মী। এখন আমি আমার সকল সদস্যের, আমি সহ যতগুলা লোক দাঁড়াইছে সবার চাকরি পুনর্বহালের জন্য আবেদন জানাচ্ছি। 4টা বিভাগীয় মামলা করছে এবং একটা বছরে আমাকে 10টা জায়গায় পোস্টিং করছে এবং বিভিন্ন জায়গায় হয়রানি করছে, অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেকের উচ্চ আদালতের আদেশের পরও চাকরিতে পুনর্বহাল না করানোর অভিযোগ করেন। বিজ্ঞ আদালত আমাকে নির্দোষ প্রমাণিত করে চাকরিতে পুনর্বহালের অর্ডার করছে, তারপরেও হেডকোয়ার্টার থেকে বারবার করে আপিল করে আবার করছে, তারা আপিল করছে, কিন্তু তাদের আপিল না শুনে বিজ্ঞ আদালত খারিজ করে দিয়েছে সেটা। তারপরেও আমাকে তারা পুনর্বহাল না করে আবার রিভিউয়ের জন্য আবেদন করতে চাচ্ছে। এক পর্যায়ে পুলিশের উচ্চ পর্যায় থেকে যোগাযোগ করা হয় আন্দোলনরতদের সাথে, আশ্বাস দেন দাবি পূরণের। এখানে আমাদের প্রায় 400-450 আছে। কেউ সাব ইন্সপেক্টর, SI, কনস্টেবল, এডিশনাল ডিআইজি স্যার পর্যন্ত আছে এখানে। এই ন্যায্য দাবি আমাদের যদি আদায় না হয় তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। এবং আমরা যারা এখানে আসছি সবাই যার যার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। এদিকে পুলিশ সদর দপ্তর থেকে এক খুদে বার্তা জানানো হয় 639টি থানার মধ্যে 538টি থানার কার্যক্রম শুরু হয়েছে। জিয়া খান,
বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি আরো আগেই দেওয়া উচিত ছিল। ক্ষমতাচ্যুত হওয়ার পর এমন উপলব্ধি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের সময় দলের কিছু নেতাকর্মী ও পুলিশের অতি উৎসাহীরা বাড়াবাড়ি করেছে, তবে সরকার সেই ভুল সংশোধনের চেষ্টা করেছিল বলেও দাবি করেন তিনি। সজীব ওয়াজেদ জয়ের এমন কিছু বক্তব্য নিয়ে মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ছাত্র নাগরিকদের অভ্যুত্থানের জেরে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দেশ ত্যাগের পর আশ্রয় নেন নয়াদিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডল বিমান ঘাঁটিতে। সবশেষ তথ্য মতে ওই বিমান ঘাঁটির গোপন সেফ হাউসে রাখা হয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে। মা ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে এক এক সময় এক এক কথা বলছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। দেশের এই পরিস্থিতিতে শুরুতে এমন মন্তব্য করলেও ভারতের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওটা ছিল অভিমানী বক্তব্য। হ্যাঁ, সেটা আমরা সবাই অভিমান করেছিলাম, তবে পরের দিন যখন দেখি যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে অর্গানাইজ করতে হবে। জয় স্বীকার করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক বিষয়ে ভুল হয়েছে। সে কেউ যদি মিলিটেন্ট হয় তার বিচার করে তাকে জেলে দেওয়া উচিত, তাকে যদি ফাঁসিও দিতে হয় আইনগতভাবে বিচার করে তাকে সাজা দিতে হবে। গ্রেফতার করে রাখা উচিত হয় না, এটা ঠিক না কোনো গণতান্ত্রিক দলে সমাজে। এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমে কেউ যদি এটা করে থাকে, এটা একটা ভুল হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কেউ বাড়াবাড়ি করেছেন, সেটা ভুল ছিল বলেও মন্তব্য করেন জয়। বাড়াবাড়ি কিছু লোকজনের হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। আমি সব সময় এটার বিরুদ্ধে। সমস্যা হয়ে যায় যে সবাই সঙ্গে সঙ্গে দোষ দিয়ে দেয় শেখ হাসিনার সরকারের। দলটি এত বড়, দেশটি এত বড়, এত মানুষ আছে, মাঝে মধ্যে কিছু কিছু এলিমেন্টস আছে যারা বাড়াবাড়ি করে ফেলায়, তাদেরকে কিন্তু এটা হুকুম দেওয়া হয় না, তারা নিজেদের মতন করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটক রাখা সঠিক সিদ্ধান্ত ছিল না বলেও মনে করেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আমার প্রতিক্রিয়া হচ্ছে যে এটা আসলে আরো আগেই হওয়া উচিত ছিল, কারণ তিনি ওনার কনভিকশন হয়েছেন, তিনি তার সাজা করেছেন। তিনি বয়স্ক একজন মহিলা, ওনাকে আসলে তিনি জেলে ছিলেন না, তিনি গৃহবন্দী ছিলেন, তবে আমার মতে আসলে ওটা আর প্রয়োজন ছিল না। তো আমি এটা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে ওনাকে ছেড়ে দেওয়া। বাংলাদেশে ব্যাপক সমালোচিত আইসিটি অ্যাক্টের কিছু ধারা সঠিক ছিল না বলেও জানালেন জয়, তবে পরে বিষয়টি নিজে ঠিক করার জন্য সুপারিশ করেছিলেন বলেও জানালেন সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। নতুন অন্তর্বর্তী সরকারকে আদালতে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। শুক্রবার ওয়াশিংটনে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জয় দাবি করেন, শেখ হাসিনা একটি বিবৃতির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন, কিন্তু আন্দোলনকারীরা গণভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করলে তিনি পদত্যাগ করার সময় পাননি, এমনকি দেশ ছাড়ার আগে গোছানোর সময়ও পাননি শেখ হাসিনা। জয় দাবি করেন, সাংবিধানিকভাবে তার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। গেল 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে আন্দোলনকারীদের দাবি মেনে 6ই আগস্ট সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানাতে পারে আওয়ামী লীগ, এমন ইঙ্গিত দেন সজীব ওয়াজেদ জয়। আগামী 3 মাসের ভেতর বাংলাদেশে নির্বাচন দেখতে চান জয়। আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে। ক্ষমতায় আসতে না পারলেও বিরোধী দল হিসেবে রাজনীতি চালিয়ে যাবে আওয়ামী লীগ, এমনটি জানান শেখ হাসিনা পুত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল সহ এখন পর্যন্ত 9টি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার শিক্ষা মন্ত্রণালয় সচিবের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সীতেশ চন্দ্র বাছার এই তথ্য নিশ্চিত করেছেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে উপাচার্যের পদত্যাগের বিষয়টি সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে। পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ নুরুল আলমও। বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে ইমেইলে পদত্যাগপত্র জমা দেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারও পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শেখ আব্দুল সালাম, প্রো ভিসি অধ্যাপক মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া পদত্যাগ করেছেন। এছাড়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদ পদত্যাগ করে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এম কামরুজ্জামান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া, টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন সহ 6 জন পদত্যাগ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কলাবাগান ও শাহবাগ এলাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শ্রমিক সহ সবাইকে নিয়ে মতবিনিময় সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সকালে বীরুত্তম সিআর দত্ত রোডের প্ল্যানার্স টাওয়ারের সামনে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা 10 আসনে গত নির্বাচনে বিএনপির প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। এ সময় বিএনপির নেতারা এলাকার ব্যবসায়ী সহ মানুষদের কাছ থেকে সমস্যার কথা শোনেন এবং বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দেন। বলেন, কোনো দুর্নীতি, চাঁদাবাজি চলবে না। এলাকার শান্তি শৃঙ্খলা এবং স্বাভাবিক অবস্থা বজায় রাখতে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে বলেও জানান বিএনপি নেতারা। চলমান সংকটে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নতুন কোনো নৈরাজ্য তৈরির চেষ্টা করলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে দলটি আরও ক্ষতিগ্রস্ত হবে। বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে গণসমাবেশে হেফাজতের মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে 2024 সালের আগ পর্যন্ত সংগঠিত সকল হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া সংখ্যালঘুরা যাতে নির্যাতিত না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান মাওলানা সাজিদুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারকেও স্বাগত জানান তিনি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, মানুষ যেভাবে অবহেলিত হয়েছে, অসম্মানিত হয়েছে, তারই বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই ক্ষোভ। এদিকে রাজনীতিতে ইস্তফার ঘোষণা দিয়েছেন তার ভাই আব্দুল লতিফ সিদ্দিকী। শনিবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের মাজার জিয়ারত শেষে তিনি আরও বলেন, ৭১-এ তারা যে বিজয় এনেছিলেন, এবার ছাত্ররা আবারও সেই বিজয় এনেছে। এই বিজয়ীদের মানুষের আস্থা অর্জন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। কাদের সিদ্দিকী সরকারকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান। এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, আর কোনোদিন রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বৈধ রাষ্ট্রপতি ছিলেন না, অভিযোগ করেছেন বিএনপি নেতা সাবেক ছাত্রলীগ সভাপতি ফজলুর রহমান। শনিবার বিকেলে কিশোরগঞ্জের ইটনায় বিএনপির এক জনসভায় তিনি এই অভিযোগ করেন। ইটনা সদরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কলেজ মাঠে আয়োজিত জনসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সময় আব্দুল হামিদ হলফনামায় 3 ছেলে ও 1 মেয়ের কথা উল্লেখ করলেও আরেক স্ত্রী ও তার ছেলের কথা গোপন করেছিলেন। তার ওই স্ত্রী ও ছেলে মিরপুরের বাসিন্দা বলেও জানান ফজলুর রহমান। তিনি বলেন, হলফনামায় দ্বিতীয় স্ত্রী ও সন্তানের কথা উল্লেখ না করায় তিনি গুরুতর অসদাচরণ করেছেন এবং তথ্য গোপন করে শর্ত ভঙ্গ করে রাষ্ট্রপতি হয়েছেন, তাই বৈধ রাষ্ট্রপতি হতে পারেন না তিনি। ফজলুর রহমানের দাবি, পরপর 3টি নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে তাকে পরাজিত করে আব্দুল হামিদ এমপি, স্পিকার ও রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বিএনপির যুব মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স শেরপুর সদর উপজেলা ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সাম্প্রতিক গণ আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং আহতদের দেখতে গেছেন। সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার চৈতন্যপুর গ্রামে পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহবুব আলম ও হালুয়াঘাট উপজেলার আশ্রমপাড়া গ্রামে শহীদ সেলিম শেখ এবং বাদশাহ বাজারে শহীদ বিজয় ফরাজের কবর জিয়ারত করেন।
তিনি শহীদ মাহবুব, শহীদ বিজয় ফরাজি ও শহীদ সেলিম শেখের পরিবারের সাথে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে সমবেদনা জানান, আর্থিক সহায়তাও দেন। শেরপুর হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন তিনি, তাদেরকে তারেক রহমানের সহমর্মিতা ও আর্থিক সহায়তা দেন। বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন ইমরান সালেহ প্রিন্স। এতে সভাপতিত্ব করেন মাহমুদুল হক রুবেল। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার গোলাম রহমান শাহজাহানকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তা পদত্যাগপত্র হিসেবে প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেলে হাসপাতালের পরিচালক অফিসে সংবাদ সম্মেলনে ডাক্তার গোলাম রহমান বলেন, শনিবার সকালে একদল দুর্বৃত্ত তার বাসায় ঢুকে হুমকির মুখে একটি সাদা কাগজে স্বাক্ষর নেয়। কিছুক্ষণ পরেই জানতে পারেন তিনি পদত্যাগ করেছেন। বিষয়টি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার নাজিমুদ্দিনকে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ সংবাদ সম্মেলনে ডাক্তার গোলাম রহমানের পদত্যাগের বিষয়টি সত্য নয় বলে জানানো হয়। রাজধানীর উত্তরায় বীর শহীদ মুগ্ধ স্মরণে মিলাদ মাহফিল, আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং উত্তরাতে স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের দুপুরের খাবার বিতরণ কর্মসূচি হয়েছে। এ উপলক্ষে উত্তরা প্রিয়াঙ্কা সিটিবাসী ও সুশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগ নেওয়া হয়। শনিবার সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত এসব অনুষ্ঠান চলে। ফরিদপুরে শহরের গোয়ালচামটে নিজ বাসভবনে এক মতবিনিময় সভা করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান। সভায় তিনি বলেন, ছাত্র জনতার বিজয়ের পর বিএনপির ভিতরে আওয়ামী লীগের লোক ঢুকে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। হিন্দুদের বাড়িঘরে তারাই হামলা করছে বলে তিনি অভিযোগ করেন। এর আগে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের আত্মার শান্তি ও আহতদের আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়। এ সময় সব ষড়যন্ত্র প্রতিহত করে দেশ গঠনে অটল থাকার শপথ নেওয়া হয়। মতবিনিময় সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের পাশে দাঁড়ালেন আইনবিদ এবং আল ফারুক আদর্শ মাদ্রাসা সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা সাদ বিন জাহান। শনিবার বিকালে রংপুরে পীরগঞ্জ থানার বাবুনপুর গ্রামে আবু সাইদের পিতা মকবুলুল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে পবিত্র কোরআন উপহার দেন এবং তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার কথা বলেন এই আইনবিদ। পরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। বেনাপোল বন্দর সুরক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেনাপোল বন্দরে বিজিবি মোতায়েন করা হয়েছে। যশোর 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ উপলক্ষে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে মতবিনিময় করেছেন। শনিবার বিকেলে বেনাপোল পোর্ট থানা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার ভক্ত। শুরুতে নিহত ছাত্রদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন, নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। পঞ্চগড়ে গুজবে কান না দিয়ে দেশ না ছেড়ে সম্প্রীতি রক্ষার অঙ্গীকার করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পঞ্চগড়ের আয়োজনে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সম্প্রীতি সমাবেশে তারা এই অঙ্গীকার করেন। এতে 2 উপজেলার 5 শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশ নেন। সমাবেশে সম্প্রীতি রক্ষার মাধ্যমে দেশ গড়ার অঙ্গীকার করেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।